জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। নির্বাচন কমিশনের সার্জিক্যাল স্ট্রাইক শুরু হয়ে গিয়েছে। এই যে দুটো চিঠি, একটা চিঠি গতকাল রাতের, আর একটা চিঠি খানিকক্ষণ আগে এসে পৌঁছেছে আমাদের হাতে। চিফ সেক্রেটারিকে, হোম সেক্রেটারিকে মানে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। তাদেরকে ভোটের কাজে লাগানো যাবে না। যারা ছিলেন তাদের জায়গায় নতুন দুজন এসছেন, সেটা আমরা ব্যাখ্যা করব। তার আগে সবচেয়ে যেটা বড় খবর, এই মুহূর্তের খবর, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের সিপি সুপ্রতিম সরকার তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যিনি বিনীত গোয়েল অভয়াকাণ্ডের যিনি খলনায়ক হিসেবে কুখ্যাত হয়ে আছেন, বিরাট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এডিজি ল এন্ড অর্ডার সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। কাউকে ভোটের কাজে রাখা যাবে না। এই যে চিঠিটা দেখছেন, এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে আজকে বিকেল 3টের মধ্যে সবাইকে সরে যেতে হবে। নতুন নতুন দায়িত্ব নেওয়ার জন্য নতুন নতুন নাম পাঠানো হয়েছে। ডিজি হিসেবে, রাজ্য পুলিশের ডিজি হিসেবে সিদ্ধিনাথ গুপ্তাকে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ডিজি কারেকশনাল হিসেবে নটরাজন রমেশ বাবুকে পাঠানো হয়েছে। অজয় মুকুন্দ রানাডে তাকে পাঠানো হয়েছে এডিজি ল এন্ড অর্ডার পদে। যিনি বিনীত গোয়েল এখন এই পদে রয়েছেন, তাকে সরে যেতে হবে। মমতা ব্যানার্জির ভীষণ পছন্দের একদম খাস লোক, যা তাদেরকে একদম দেখতে চাইছে না, কোনো নির্বাচনের কাজে রাখবে না নির্বাচন কমিশন। দেখুন, অজয় কুমার নন্দা তাকে কলকাতা পুলিশের সিপি করা হচ্ছে, সুপ্রতিম সরকার। এরা সবাই মমতা ব্যানার্জির একদম ভীষণ ভাবে তার কাজ করার জন্য উন্মুখ হয়ে থাকেন। সমস্ত কাজ যা নির্দেশ দেবেন তাই করবেন। মমতা ব্যানার্জির সমস্ত ডানা ছাঁটা শুরু হবে, এটা আমরা আগেই বলেছিলাম আপনাদেরকে। গতকাল যে কন্টেন্টটা তৈরি করেছিলাম, যে এপিসোডে আমরা বলেছিলাম না, একাধিক আইএএস আইপিএস দের তালিকা ধরে ধরে বলছিলাম যে এরা নজরে রয়েছে, তাদেরকে বলা হয়েছে ব্যাগ গুছিয়ে ফেলো, তোমাদেরকে এই রাজ্যে রাখা হবে না, ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে। তার মধ্যে হোম সেক্রেটারিও ছিলেন। হোম সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হলো। শুধু হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারিকেও সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্য সচিব, এই যে হচ্ছে চিঠি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিঠি, একটু ভালো করে দেখুন। এখানে কি বলা হয়েছে, চিফ সেক্রেটারিকেই বলা হচ্ছে, মানে নন্দিনী চক্রবর্তী যিনি মুখ্য সচিব, তাকে বলা হচ্ছে যে আজকে বিকেল 3টের মধ্যে নতুন মুখ্য সচিব দায়িত্ব নেবেন। মুখ্য সচিব, দেখুন, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা, সাবজেক্ট হচ্ছে জেনারেল ইলেকশন টু লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ওয়েস্ট বেঙ্গল 2026 ট্রান্সফার পোস্টিং অফিসার্স রিগার্ডিং। ম্যাডাম মানে নন্দিনীকেই বলা হচ্ছে, ইলেকশন কমিশন বলছে তাকে সরে যাওয়ার জন্য। মানে এর থেকে আর লজ্জাজনক, অপমানজনক আর কিছু হয় না। এই নন্দিনী চক্রবর্তী হচ্ছে ডিএমদেরকে ভার্চুয়াল যে মিটিং হয়েছিল সেখানে বলেছিল যে আপনারা চিন্তা করবেন না, এই মমতা ব্যানার্জি আবার ফিরে আসছেন, আপনাদের কোনো চিন্তা নেই। তো এই ধরনের খবরগুলো তো চাপা থাকে না, এই ধরনের খবরগুলো ঠিক ইলেকশন কমিশনে পৌঁছে যায়। আর একদম স্পেসিফিক ভাবে প্রমাণ সহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এই অভিযোগটা তুলেছিলেন। তারপরে ইলেকশন কমিশন ভোট ঘোষণা করে দিল। তার 24 ঘন্টা তো নয়, কয়েক ঘন্টার মধ্যেই এই চিঠিটা পৌঁছে গেল দিল্লির অশোকা রোড থেকে নবান্নে চিঠি দিয়ে নন্দিনী চক্রবর্তীকে বলা হচ্ছে, আই এম ডাইরেক্টেড টু স্টেট দ্যাট দ্য কমিশন হ্যাজ রিভিউড দ্য পোল preparedness for the general election of Legislative Assembly of West Bengal 2026 and directs the following. Sri Dushyant Nariwala 1993 এর IAS be posted as Chief Secretary গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দুষ্যন্ত নারিওয়ালাকে আমি খুব ভালো করে জানি, একসময় স্কুল শিক্ষা দপ্তরে ছিলেন, অন্যান্য দপ্তরে কাজ করেছেন। ইয়াং এনার্জেটিক একজন মানুষ, মোটামুটি আপাতভাবে নিরপেক্ষ বলে মনে হচ্ছে। এখন তার পরের কার্যকলাপ দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। আর সংঘমিত্রা ঘোষ 1997 সালের আইএএস, তাকে প্রিন্সিপাল সেক্রেটারি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের করা হবে। বুঝতে পারছেন, নন্দিনী চক্রবর্তী, হোম সেক্রেটারি, তারা খুব নিজেদের মানে একদম কি বলা যায়, ভীষণ অনুগত, এই মমতা ব্যানার্জির ভীষণ অনুগত। এবং তারপরে 2 নম্বর পয়েন্টে ইলেকশন কমিশন বলছে, দ্য ডাইরেকশনস অফ কমিশনস টু বি ইমপ্লিমেন্টেড উইথ ইমিডিয়েট এফেক্ট অ্যান্ড এ কম্পাইলেন্স রিপোর্ট ইজ রেসপেক্ট অফ জয়নিং of above officers be sent by 3 p.m. on 16/3/2026। মানে আজকে 16ই মার্চ 2026 বিকেল 3টের মধ্যে এই যে দুজন দুষ্যন্ত নারিওয়ালা আর সংঘমিত্রা ঘোষ এরা যে জয়েন করেছেন, সেই রিপোর্টটা আপনি পাঠাবেন কোথায়? নির্বাচন কমিশনে। এখন ক্ষমতা আর রাজ্য সরকারের কোনো আমলার হাতে, কোনো পুলিশের হাতে, মমতা ব্যানার্জির হাতে নেই। এখন কেয়ারটেকার সরকার চলছে, বারবার এটা ভুলে যাবেন না। এখন রাজা হচ্ছে ইলেকশন কমিশন সমস্ত সিদ্ধান্ত নেবে। তারপরে ফার্দার দ্য অফিসার্স ট্রান্সফার্ড out shall not be posted in any election related posts
টিল কমপ্লিশন অফ ইলেকশনস। এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর লাইন। এই যে দুজনকে সরিয়ে দেওয়া হলো, হোম সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে, তারা কিন্তু এই বিধানসভা নির্বাচনে 2026-এ কোন রকম নির্বাচনের কাজে যুক্ত থাকতে পারবেন না। বুঝতে পাচ্ছেন কত বড় খেলা? এইবারে আসল খেলাটা শুরু হয়ে গেল। নির্বাচন কমিশন মমতা ব্যানার্জিকে ঠুঁটো জগন্নাথ করে রেখে, তাকে কেয়ারটেকার সরকার পদে বসিয়ে রেখে, তার চারিদিকে যে ডানাগুলো ছিল সেগুলো ছাঁটতে শুরু করলো। এখন দুপুর প্রায় 1টা বাজে, আর খানিকক্ষণ পরে এসইউসিআই তাদের ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করে দেবে। অন্যদিকে আলিমুদ্দিনে বামফ্রন্টের ক্যান্ডিডেট লিস্ট প্রথম দফার বেরিয়ে যাবে। প্রায় 200 মতো নাম বার করা হবে বলে জানা যাচ্ছে। সেখানে বামফ্রন্ট মানে কি, সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এরা থাকবে, এর সঙ্গে আইএসএফ এর ক্যান্ডিডেট লিস্ট বেরোবে, মানে একসঙ্গে জোট করে সিপিআইএমএল থাকবে। তো আর যেটা জানা যাচ্ছে যে বিজেপির তরফে, আপনারা জানেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন। নামের তালিকা, প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে এবং প্রথম দফার তালিকা কিন্তু আজকে রাতে অথবা আগামী কালকে প্রকাশ করা হয়ে যাবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তালিকা যেটা জানা যাচ্ছে যে আগামীকাল প্রকাশ হতে পারে, অর্থাৎ সমস্ত দল, কংগ্রেস অন্যদিকে আলাদা করে প্রার্থী তালিকা প্রকাশ করবে। সবাই মোটামুটি প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে এবং যে কোনো মুহূর্তে তারা প্রকাশ করবে, এটা জানা যাচ্ছে। অন্যদিকে নন্দীগ্রামে কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার আগেই শুভেন্দু বাবুর যারা অনুগামী, যারা সমর্থক, যারা তাকে ভালোবাসেন, তারা কিন্তু দেওয়াল লিখন করতে শুরু করে দিয়েছেন, স্লোগান শাউটিং শুরু হয়ে গিয়েছে। দেখুন, একটা ইঙ্গিত তো দেয়া থাকে, সে যে কোনো দলেরই হোক, যে কোনো প্রার্থীকে হোক, তাকে আগে থেকে বলে দেওয়া হয় যে তুমি এই কেন্দ্রের জন্য তৈরি হও, তোমাকে এখানে টিকিট দেওয়া হবে। কাউকে কাউকে বলা হয়, কাউকে কাউকে হয় না, কিন্তু শুভেন্দু বাবু নিজে পরিষ্কার করে দিয়েছেন যে গত 20 বছর ধরে তিনি কিন্তু নন্দীগ্রামেই রয়েছেন। নন্দীগ্রামের মানুষের সুখে দুঃখে তিনি আছেন, তাদের যন্ত্রণায় আছেন, তাদের আনন্দে আছেন, উৎসবে আছেন, সমস্ত সময়ে আছেন। তিনি নন্দীগ্রামেরই ভোটার, তিনি নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করতে চান দল যদি তাকে জিজ্ঞেস করে, এবং এর পাশাপাশি যদি দল চায় তাহলে তিনি ভবানীপুরেও প্রার্থী হবেন, এমনটা তিনি বলে দিয়েছেন। এই কারণে নন্দীগ্রামে কিন্তু শুভেন্দু বাবুর সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে, স্লোগান শাউটিং শুরু হয়ে গিয়েছে। আর এই নন্দীগ্রামের কথা যখন বলছি, 5 বছর আগের কথা ভাবুন, 2021 সালে এখানে প্রার্থী হয়েছিলেন তৃণমূল নেত্রী, এখনকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গত 2021-এ মানে 5 বছর আগে ঠিক এই মাসে, মার্চ মাসের 10 তারিখে নন্দীগ্রামে ঘোলপুকুর বাজার বলে একটা জায়গা রয়েছে, যেটা আপনারা বিরুলিয়া বাজার বলে কেউ কেউ জানেন, অফিসিয়ালি সেটা কিন্তু ঘোলপুকুর বাজার। অত্যন্ত প্রাচীন একটি বাজার, সেখানে পাইকারি রেটে বিভিন্ন জিনিসপত্র বিক্রি হয় এবং নন্দীগ্রাম, খেজুরি সহ বড় এলাকার মানুষ সেখানে বাজার করতে যান এবং ব্যবসার একটা বড় কেন্দ্র। তো সেখানে নির্বাচনী প্রচার চলাকালীন মমতা ব্যানার্জির গাড়ির যেটা দরজা, সেই দরজা কোনো একটা খাম্বায় লেগে যায়, মানে লোহার খাম্বা, ডিভাইডার মতো করা হয়েছে, রেলের পাত পুঁতে রাখা হয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত আছে। সেখানে মমতা ব্যানার্জির গাড়ির দরজা আঘাত পাওয়ার পরে তিনি পায়ে চোট পেয়েছেন বলে তিনি অভিযোগ করেন। শুধুমাত্র এইটুকু, তিনি যেটা অভিযোগ করেন যে ষড়যন্ত্র করে তাকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে, বুকে আঘাত লেগেছে, মাথায় আঘাত লেগেছে, হাতে আঘাত লেগেছে, বাঁ পায়ে আঘাত লেগেছে। সেখান থেকে তিনি কলকাতায় চলে আসেন। তারপরে তো গোটা প্রচার পর্বটা সেই বাঁ পা তুলে গোটাটা ব্যান্ডেজ জড়িয়ে, মানে দেখুন, কেউ যদি আঘাত পান সেটা পেয়েছেন হয়তো, কিন্তু তার রিপোর্টটা কোথায়? আর তারপরে ওইভাবে পা দেখিয়ে দেখিয়ে তিনি একটা সিম্প্যাথি ভোট জোগাড় করেছেন। আপনাদের আত্মীয়রা, আপনারা, আমরা সবাই একদম গোলে জল। তারপরে তাকে ভোট দিয়ে একদম রমরম করতে করতে তৃতীয়বারের জন্য তিনি ক্ষমতায় চলে এসেছিলেন 2021 সালে। তো এবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ওই যে ঘটনা, ইনসিডেন্ট, তার যেটা কমপ্লেন মানে এফআইআর হয়েছিল নন্দীগ্রাম থানায়, পুলিশ মন্ত্রী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সিআইডি কে দায়িত্ব দিয়েছিলেন এবং নির্বাচন কমিশনের তরফে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের তরফে সিএম সিকিউরিটির যিনি ডাইরেক্টর, তাকে বরখাস্ত করা হয়েছিল। পূর্ব মেদিনীপুরের এসপি কে শাস্তিমূলক বদলি করে দেওয়া হয়েছিল। পূর্ব মেদিনীপুরের ডিএম যিনি জেলা শাসক তৎকালীন বিভু গোয়েল, তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছিল এবং সিকিউরিটি ডিএম মানে ডাইরেক্টর, তার নাম হচ্ছে বিবেক সহায়, তাকে কিন্তু শাস্তি পেতে হয়েছিল।
প্রবীণ প্রকাশ তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এসপি পূর্ব মেদিনীপুর। বিভু গোয়েল ডিএম তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবারে 5 বছর ধরে সিআইডি করলোটা কি, এটা আমাদের একটা প্রশ্ন। এই খাম্বাটা কি আখাম্বা নাকি খাম্বা, মানে কি রহস্যটা কি? নাকি ইচ্ছাকৃতভাবে একটা খাম্বাকে খালি মাত্র দোষ দেওয়া হলো? আননোন লোকেদের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছিল। তো যখন কোনো কেস হয় তখন তো তার একটা রিপোর্ট আপনাকে প্রকাশ করতে হবে। তাহলে এখন কি বোঝা যাচ্ছে? পুরোটাই কি যাত্রাপাটি ছিল, পুরোটাই নাটক ছিল, পুরোটাই অভিনয় ছিল, শুধুমাত্র একটা সিম্প্যাথি ভোট জোগাড় করার জন্য? এইবারে আজকে মানে আর খানিকক্ষণ পরে একদিকে যখন বিভিন্ন দল তারা প্রার্থী তালিকা প্রকাশ করবে, অন্যান্য এই সব ঘটনার সঙ্গে কিন্তু তৃণমূল নেত্রী তিনি আবার রাস্তায় নামবেন। আমরা জানি না ইলেকশন কমিশনের অনুমতি তিনি তোয়াক্কা করেন কিনা, ইলেকশন কমিশন সেটা নিয়ে দেখভাল করবেন কিনা। যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে তিনি রাস্তায় নামবেন। উপলক্ষ হচ্ছে নাকি গ্যাসের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম। আসলে কি এটা খাম্বা যাত্রা? তিনি কি নতুন কোনো খাম্বা খুঁজে বেড়াবেন? আজকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যে র্যালিটা হবে, কিন্তু কলকাতার রাস্তায় তো ওই ধরনের খাম্বা নেই। ফলে হাঁটতে গিয়ে চোট পেয়ে যাওয়া, হোঁচট খেয়ে যাওয়া, এবং পরে সেটাকে অন্যভাবে বলা যে আমাকে মারতে এসেছিল, আমার শরীরে কোনো হাড় মজবুত একটাও নাকি অবশিষ্ট নেই, মাথা থেকে পা পর্যন্ত সব নাকি চুরচুর হয়ে গেছে। তো সেগুলো আপনি 15 বছর ক্ষমতায় থাকার পরেও কে আপনাকে মারতে এসেছিল, কেন মারতে এসেছিল, কি করে বা বেঁচে আছেন, কোন ডাক্তার আপনাকে দেখলো, সব রিপোর্ট আকারে তো আমরা চাইবো। আমরা সাধারণ মানুষ, এই রাজ্যের সাধারণ নাগরিক, যারা ভোটার, যারা আপনাকে তিনবার পর ভোট দিয়ে ক্ষমতায় রাখলো, মুখ্যমন্ত্রী করে রাখলো, এবার তো আপনি একটু মুখ খুলুন। আর এই যে কয়েকদিন আগে আপনি বললেন ডিএ দেবেন, আর কি মজলিসি কাদের পুরোহিতদের, মোজাম্মেলদের, তাদেরকে সব আপনি ইমামদের তাদেরকে ভাতা বাড়িয়ে দিলেন 500 টাকা করে, তার জিওটা কোথায়? অর্থ দপ্তর তো এখনো পর্যন্ত জিও প্রকাশ করলো না। অন্যদিকে তৃণমূলের লোকজন প্রথমে বিরোধিতা করেছিল, না ডিএ চাই না, কিন্তু যেই তিনি বললেন, মানে মমতা ব্যানার্জি বলে দিলেন ডিএ দেবেন, সুপ্রিম কোর্টের ঘাট ধাক্কায়, অবশ্যই গলা ধাক্কায় বা থাপ্পড়ে, যে কোনো একটা চাপে, তো তারপরে সেই টুইটটা দেখে যেভাবে সবুজ আবির খেলা হলো, যেভাবে মিষ্টি মুখ হলো, সরকারি কর্মীরা, সরকারি যারা পেনশনভোগীরা, তারা তো বিরাট খুশি, বিরাট আনন্দ। বিশেষ করে যারা এই তৃণমূলের সমর্থক, যারা এখনো পর্যন্ত মনে করেন তৃণমূলটাই পৃথিবীর শ্রেষ্ঠ দল, তো তারা তো নাচানাচি করে ফেললো, মিষ্টি খেয়ে ফেললো। কিন্তু জিওটা কোথায়? গভর্নমেন্ট অর্ডারটা কোথায়? গভর্নমেন্ট অর্ডার নেই। মমতা ব্যানার্জি তার চোখে জল নিয়ে বিনিদ্র রাত জেগে তিনি এখন রাস্তায় হাঁটবেন, আর তিনি খাম্বা খুঁজে বেড়াবেন, আর তিনি সিম্প্যাথেটিক ভোট কুড়োনোর চেষ্টা করবেন। চোখ রাখুন, সিপিএম এর যে ক্যান্ডিডেট লিস্ট সেটা প্রকাশ হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। কংগ্রেসেরও হয়ে যাবে, এসইউসিআইরও হয়ে যাবে, অন্যান্য দলের হয়ে যাবে। বিজেপি আজকে রাতে অথবা আগামীকালকে ক্যান্ডিডেট লিস্ট প্রকাশ করে দেবে, তৃণমূলও আগামীকাল করবে বলে জানা যাচ্ছে। ভোট সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য, তার পিছনের ব্যাখ্যার জন্য, কেন হয়েছে সেটা আসল সত্যিটা জানার জন্য আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন। যারা এখনো নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ফ্রি অফ কস্ট, কিচ্ছু করতে হবে না, শুধু সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনে প্রেস করে দেবেন। সমস্ত তথ্য নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।